আমরা বারবার বলছি জনাব হাদি আমি একটু আপনাকে আবার মানে আপনি একটু যদি আমাকে একটু সময় দেন আমি আবার একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। আপনি ডিজিএফআই প্রফেশনালিজমের কথা বলতেছিলেন। 15 বছর হাসিনা শাসনের ডিজিএফআই কে একটা দলীয় বাহিনীর মতো ব্যবহার করা হয়েছে, এজেন্সিগুলিকে একটা দলীয় বাহিনীর মতো করে ব্যবহার করা হয়েছে। আসলে ডিজিএফআই কে এরকম দলীয় বাহিনীর মতো ব্যবহার করা শুরু হয়েছে এরশাদ সাহেবের সময়, তারপরে এটা বেগম খালেদা জিয়ার সময়, 9/11-এর সময় যে সরকার আসে ডিজিএফআই সেই সরকারের বাহিনী হিসেবে ব্যবহৃত হয়। ওইটাই ডিজিএফআই মানে যেটাকে বলে হচ্ছে জব ডেসক্রিপশনের মধ্যে পড়ে বলে ওটা ওরা মনে করে। এই ডিজিএফআই কিন্তু আমার তর্কটা হচ্ছে এই ডিজিএফআই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পারপাস সার্ভ করার কথা। আপনারা সেই প্রশ্ন কেন তুলতেছেন না যে এই ডিজিএফআই যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পারপাস সার্ভ না করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করা উচিত যে আপনার ডিজিএফআই এর উপর আপনার কন্ট্রোল নাই কেন? কারণ ডিজিএফআই কিন্তু সেনা প্রধানরাও কি বলে অ্যাকাউন্টেবল করে, সেনা প্রধানের উপর নজরদারি করে, সেনা প্রধানের আন্ডারে কিন্তু ডিজিএফআই না, নট এট অল। ওকে 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 খালেদ ভাই আমি একটু আপনাকে বলি, আমরা এই সরকার সম্বন্ধে একটা ফিডব্যাক গত 10 মাস ধরে দিয়েছি কমপক্ষে 100 বার, মিডিয়াও এটা প্রচুর আছে। আবার আপনাকে আবার আজকে বলি, রিপিট করি, এই সরকার হলো বাংলাদেশের ইতিহাসের সবথেকে জনসমর্থিত সরকার এবং সবথেকে দুর্বলতম সরকার। এই দুটোই তার ক্ষেত্রে সত্য। সে সবথেকে জনসমর্থিত সরকার, গণ অভ্যুত্থানের সকল স্টেক তাকে বসিয়েছে, এবং সবথেকে দুর্বলতম সরকার এই অর্থে যে এখানে সে কন্ট্রোল নিতে পারে না। ব্যাপার হলো এটা, এই যে কন্ট্রোল নিতে কেন পারলো না, এটা নিয়ে দীর্ঘ আলাপ আছে। কিন্তু এখানে একটা দেখেন, ডক্টর ইউনূসের সাথে আর ইন্টারিমেরও যে একটা ভিন্ন জায়গা আছে, এইটা আমরা কিন্তু অ্যাড্রেস করি। আপনারা খেয়াল করবেন যে স্বাভাবিকভাবে এই সরকারের ব্যর্থতা তো ডক্টর ইউনূসের উপরে প্রথমে যাবেই, এটা যাওয়া অবশ্যই যাবে। কিন্তু আপনার খালেদ ভাই মনে থাকবার কথা, যেদিন ডক্টর ইউনূস বাংলাদেশে নেমেছেন সেদিন কিন্তু মাত্র 3টা উপদেষ্টা পদ খালি ছিল। এর মানে আগের সকল উপদেষ্টা পদ সব রেডি, ডক্টর ইউনূস আসার পরে আর মাত্র 3টে পদ খালি ছিল। তখন আমরা ডক্টর ইউনূসকে বলছি যে আপনি তাহলে এখানে কারা কারা উপদেষ্টা আছে, এখানে বিএনপির লোকজন আছে, এখানে জামাতের আছে, এখানে জাসদের আছে, সমস্ত ঘরানা থেকে আছে। এটাকে আপনি হিয়ারসে বলতেছেন নাকি প্রামাণিক সাপেক্ষে বলতেছেন? কারণ আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস হাসপাতালের বেডে শুয়েও উপদেষ্টা পদ চেঞ্জ করেছেন। মানে আমরা তো আর আমি ডক্টর ইউনূসের সাথে উনি প্রধান উপদেষ্টা হওয়ার পরে আমার কোনো কথা হয় নাই, কিন্তু আগের কথা মানে আমি জানি যে আপনি যে বলতেছেন উপদেষ্টা পদে নিয়ে নেওয়া হয়েছিল, তো সেই 3 উপদেষ্টা পদে কি ডক্টর মোহাম্মদ ইউনূস ওই স্বাস্থ্য উপদেষ্টা, তারপরে এই যে এদের নিয়োগ দিচ্ছেন, এই যে এনজিও আরো 2জন যে এনজিও তাদের নিয়োগ দিচ্ছেন? না হতে পারে, মানে হতে পারে, কিন্তু আমরা হলো যেটা বাকিদের কে নিয়োগ দিছে? এই সমস্ত গণ অভ্যুত্থানের শক্তি সবাই মিলে দিচ্ছে, কারণ পলিটিক্যাল পার্টি সবাই বসছে, বিএনপি বসছে, জামাত বসছে, এবি পার্টি বসছে, ছাত্ররা বসছে। কিন্তু আমাদের তর্কটা ওই জায়গা না। আমরা ভাই আপনারা যেটা মূলত বলতে চাই, দেখেন এই যে মাসুদ ভাই এখন পর্যন্ত যেটা বললো, মুশকিলটা হইলো যেমন আপনি আমার সরাসরি আমার একটা পরিচয় আছে যে আমি এই জুলাই বিপ্লবের বলি অথবা জুলাই গণ অভ্যুত্থানের বলি, এটার একটা শরীক। আমরা সবাই মিলে হাসিনাকে তাড়াইতে বাধ্য করছি, এর মানে এগুলো ব্যাপারে আমাদের কোনো গ্লানি নাই। কিন্তু মাসুদ ভাইয়ের ক্ষেত্রে যেটা ব্যাপার, মাসুদ ভাই দেখেন আপনি যখন কথা বলছিলেন, আপনাকে তখন মাসুদ ভাই প্রথমে বলেছে একটা যে লীগের পান্ডা ছাড়া আর কেউ এটাকে অস্বীকার করবেন, এর মানে লীগকে তিনি প্রথমবার পান্ডা বললেন। এটা শুনে তো দর্শকরা খুশি হবে। একটু পরে যে কাজটা মাসুদ ভাই করেছেন ওইটাই হলো বাংলাদেশের জন্য সামনে। জনাব হাদি আপনি কি মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করবেন? তাহলে আপনি মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করেন, আমি আপনাকে স্মরণ করাই দেই যে মাসুদ ভাই লীগকে পান্ডাই প্রথমবার বলতেছেন না, দর্শককে খুশি করার জন্য বলতেছেন না, এবং গত 15 বছর ধরে অন্তত পক্ষে 50,000 বার তিনি এইসব কথা বলেছেন। আচ্ছা ভাই, তাহলে আমি আপনাকে মনে করাই দিই, মাসুদ ভাই যদি গত 15 বছর ধরে এটা বলে থাকে, এর সাথে আরেকটা সত্য হলো শাহবাগে যখন নিকৃষ্টতম মব হয়েছে বাংলাদেশের, এবং সেটাকে আমার দেশ যখন ভীষণ ভাবে ব্যানার হেডিং করে এক্সপোজ করছে যে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, তখন মাসুদ ভাইয়ের প্রোফাইলে এখনো আছে 10ই ফেব্রুয়ারি 2013 মাসুদ ভাই একটা স্ট্যাটাস দিছে আমার দেশের, সেইটার যে এইটার নাম যদি হয় সাংবাদিকতা তাহলে আমি লজ্জিত। এর মানে যেই শাহবাগ বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করছে, রাষ্ট্র ধ্বংস করছে, পুরো সিস্টেমকে কলাপস করছে, সেইটাকে যে পত্রিকা এক্সপোজ করার পরে পত্রিকার সম্পাদক জেল খাটছে, মাথা তার উড়ে দিছে। কিন্তু আপনাকে আমি আরেকটু মানে একটা সেন্টিমেন্টাল জার্নি করাই। আমার দেশ পত্রিকা কিন্তু শাহবাগের এই আন্দোলনকে সমর্থন করেছে। আপনি 2013 সালের 6 ফেব্রুয়ারি, 7 ফেব্রুয়ারি, 8 ফেব্রুয়ারি পত্রিকা দেখেন। 9 ফেব্রুয়ারি বা 10 ফেব্রুয়ারি, আমার আপনার মতো এত শার্প ব্রেন না, কিন্তু 9 ফেব্রুয়ারি এসে তারা এটাকে প্রতিধ্বনি বলেছেন, ফেসিবাদের প্রতিধ্বনি হোক, যে প্রতিধ্বনি বলেছেন সেটা বলেছেন।
এখন ঘটনা হইতেছে যে আমরা সাংবাদিকতা ছাত্র ভাই, আমরা কোনো একটা পত্রিকার রিপোর্টে যখন একটা অবজেক্টিভ জায়গা থেকে যখন একটা সাবজেক্টিভ জায়গা নেওয়া হয়, আমরা আমাদের প্রাইভেট ওয়ালে, মাসুদ ভাই জবাব মাসুদ ভাই দিবেন, মাসুদ ভাই আমার থেকে মানে আমি মাসুদ ভাই একদল করি এরকম ব্যাপারটা না, কিন্তু আমরা যখন কোনো কিছু সাবজেক্টিভ মানে এটা আমাদের ট্রেনিং ভাই, কোনো কিছু যখন অবজেক্টিভ জিনিসটা যখন সাবজেক্টিভ হইতে দেখি আমরা এটাকে প্রতিবাদ জানাবো। এবং আমরা কিন্তু প্রথম আলোর মন্তব্য প্রতিবেদনেরও প্রতিবাদ জানাতে দেখছি যখন এটা অবজেক্টিভিটির জায়গা থেকে সেটা সাবজেক্টিভিটিতে গেছে। একই দেখেন খালেদ ভাই, এই আলাপটা হলো পলিটিক্যাল কারেক্টনেসের জায়গা। মাসুদ ভাই তো শুধু সাংবাদিক না, মাসুদ ভাই মূলত যেটা করে এটা অ্যাক্টিভিজমই করে, এটা তো সমস্যা না। পৃথিবীর বহু বড় সাংবাদিকরা প্যারালালি সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো মাসুদ ভাই যখন এই যে শাহবাগের প্রতিধ্বনি যখন আমার দেশ বলে এইটা যদি সাংবাদিকতা হয় তাহলে মাসুদ ভাই যখন লজ্জা পায়, সেই মাসুদ ভাই এইমাত্র যেটা করলো সে লিখকে পান্ডা পইলে পরের লাইনে বলতেছে যে আগের সরকারের চেয়ে ভালো চালাতে পারছে, এই সরকারের হাজারটা সমস্যা আছে আমরা বলবো, এই সরকারের দায়ও বাংলাদেশের সকল জনগণের চেয়ে যা পারবে না। কিন্তু আপনি কি এটাকে কোনোভাবে গত ফ্যাসিবাদী আমলের সাথে তুলনা করতে পারবেন? কেন তুলনা করলে কি হবে? আমি বলবো হাসিনা ফেসিবাদী সরকার ছিল, কিন্তু এই সরকার ফেসিবাদী না, কিন্তু হাসিনার চেয়ে অর্থনৈতিক বা রাজনৈতিকভাবে ভালো চালাইছে কি খারাপ চালাইছে। আমি যদি দেখি হাদি, আপনি আমাকে বলেন, কালকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমার অনুষ্ঠানে এসে বলছে যে এই সরকারের ভিতরে সরকার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এটাকে আমি কি বলবো? ভালো বলবো? আমি বলবো ও আইসা বলছে যে ডিজিএফআই তার জায়গা থেকে ছবি তুইলা এজেন্সি করে বিদেশে পাঠাইতেছে, আমি এটাকে ভালো বলবো এই সরকারকে? যখন আমি জানি যে ডিজিএফআই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে। খালেদ ভাই, এই সরকারের সবথেকে বেশি সমালোচনা ইনকিলাব মঞ্চের চেয়ে বেশি কেউ করে নাই। শব্দ ধরে ধরে, বাক্য ধরে ধরে গত একটা বছর আপনি জাস্ট পত্রিকা দেখেন, আপনি মিডিয়া দেখেন। কিন্তু প্রবলেম হলো আপনি যখন ফ্রেমিংটা, আপনি যখন একটু আগে বললো না যে এই যে ভাই একটু আগে বললো যে আপনি যখন জিজ্ঞেস করলেন মাসুদ ভাইকে যে তাহলে এর আগের যে ওই যে বর্তমান উত্তরের মেয়র সে যোগ্য না, তাহলে আসলে যোগ্যতাটা কি? তখন ভাই বললো যে ধরে নিচ্ছি তারা চোর, মানে ধরেন খোকা ভাইয়ের কথা বলেছে, আদিক সাহেবের কথা বলেছে। এর মানে মাসুদ ভাই বলছেন ধরে নিচ্ছি চোর, এর মানে কি চোর ধরে নেওয়া লাগবে? তারা চোর না। আমি আপনাকে বলি, আপনি অনেক জনপ্রিয় মানুষ, প্রচুর লোক আমাদের এখানে আপনাকে দেখতেছে, কিন্তু আপনি কিন্তু মানে আমি জানি না মানে আপনি খেয়াল করতেছেন কিনা, ধরে নেই চোরের পাশাপাশি উনি যেই কথার উপর স্ট্রেস দিচ্ছেন সেইটা হচ্ছে যে উনারা একটা সিস্টেমের মধ্যে আসছেন, ভোট বা ভোটের নামে প্রহসনের নামে, ভোটের নামে প্রহসনের নামে, আর উনি আসছেন আর এজাজ সাহেব আসছেন। কালকে আসিফ মাহমুদ সজীব ভাই বলছে যেটা সরকারের উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে আমাকে দিয়ে, মানে আমি এটা এক্সিকিউট করছি মাত্র। এখন খালেদ ভাই, এটা কি আপনার কাছে ভালো সিস্টেম লাগতেছে? হাদি, আমার কাছে ভালো উত্তর আছে, আমার কাছে ভীষণ ভালো উত্তর আছে, আমি দিব না। যদি আমি সরকারের স্পোকসপারসন হইতাম আজকে, আমি যদি শফিক ভাই হইতাম অথবা আমি যদি এনসিপির মুখপাত্র হইতাম, তাইলে আমি উত্তরগুলো দিতাম। কিন্তু আমি যেহেতু ইনকিলাব মঞ্চের মুখপাত্র, এই সরকারের আমি তো হাজারটা ক্রিটিক করি, সুতরাং আমি তাকে ডিফেন্ড করব না। আমি শুধু বলে নিচ্ছি যে এই যে শব্দগুলো চয়নের জায়গা, যে ধীরে ধীরে যেরকম ন্যারেটিভ নির্মিত হয়, আমি শুধু এই জায়গাটা ফোকাস করব। আমার মনে হয় যে আমি হাদি সাহেবকে বুঝতে পেরেছি। আমি জনাব আলম, তাহলে আমাদেরকে গেস্টকে বলা হতো কেন কমেন্ট করে? জনাব আলম, আমরা মোটামুটি জিনিসগুলো হয়তো জনাব আলম আমরা মোটামুটি আমি যদি জাস্ট এটুকু শেষ করি, না আমি একটু বলি, এটুকু শেষ করি শুধু। আচ্ছা শেষ কর। তো এই জিনিসগুলো হচ্ছে আসলে পরিস্থিতি ওই টাইমে প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে এই বিভিন্ন জিনিসের রেফারেন্স ক্রিয়েট করেছিল, যেগুলো এখন মানুষ ৩-৪ বছর পিছনে গিয়ে ওগুলো খেটে বের করে। আবার আপনি যখন আমরা চতুর্থ বর্ষে ছিলাম বা মাস্টার্সে ছিলাম, তখন দেখবেন যে আমরা কিরকম গঠনমূলক লেখাগুলো লিখতাম এবং সরাসরি সেগুলো সমালোচনা করতাম। এবং সর্বশেষ ২৪-এর ইলেকশনে আমি বাড়িতে থেকেও ভোট দিতে যাইনি, এটি আমার ফেসবুক পোস্টে বলেছিলাম, এবং আমি স্পষ্ট করে বলেছিলাম যে আমাদের মতো ভীরু কাপুরুষ এবং স্বার্থপর মানুষ এর চেয়ে বেটার রাষ্ট্র ব্যবস্থা ডিজার্ভ করে না। কারণ তখনও আমরা সরাসরি এটির বিরোধিতা না করে এটির বিভিন্ন ভাবে ভালো দিকগুলো তুলে ধরছিলাম, সুন্দর গণতন্ত্র আইনের কথা বলছিলাম। তো সেই জায়গা থেকে যখন আমাদের কাছে এই সুযোগটি আসে যে না, এই অন্যায়গুলো হচ্ছে, কোটা সংস্কারের যে আমাদের 18 পরিপত্র বাতিল, এটি একটি অনেক বড় অন্যায় পুরো দেশের চাকরি প্রত্যাশীদের সাথে, আমরা এটি নিয়ে রাজপথে নামি, যখন আমাদের ভাই বোনদের রক্ত ঝরানো হয়,
হত্যা করা হয়, তখন আমাদের মনে হয়েছে এই যে ব্যাপারগুলি এভাবে আর চলতে সার্জিস, পারে না, আমাদের এবার ঘুরে দাঁড়াতে হবে আমরা একটু মুভ এবং ফরওয়ার্ড আমরা করি, তখন ওই আমরা একটু মুভ সাহসটি ফরওয়ার্ড করে করি রাজপথে সার্জিস। ধীরে ধীরে এক দফার দিকে যাই সার্জিস, এবং আমরা এই কথাগুলি যেটা আমরা সবশেষে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেষ হয়। এই কথাগুলি আমরা প্রতিদিন শুনি, পড়ি, শুনতে ভালোও লাগে, কিন্তু সময় একটু কনস্ট্যান্ট আছে। আমি সোজা প্রশ্নে আসি। কেউ কেউ আমাকে বলেন যে আপনারাও যে জায়গার থেকে আপনি এসছেন, ছাত্রলীগের যে রাজনীতির কথা আপনি বলছিলেন, যে অত্যাচার নিপীড়নের কথা বলছিলেন, সেই অত্যাচার নিপীড়নের আমরা সরাসরি সাক্ষী। আপনাকে আর এটি মানে ব্যাখ্যা করে না বললেও চলবে, আপনি নিশ্চয়ই জানেন। কিন্তু আপনারাও কি এখন ছাত্রলীগের সেই জায়গাটাই দখল করেছেন কিনা? আপনারাই কি এখন একটা শোডাউন ভিত্তিক একটা জায়গায় আপনারা নিজেদেরকে দেখতে চান কিনা? সেই জন্য যত রকম মানে আপনাকে দেখা যায়, আপনি বা হাসনাত বা নাহিদ বা মাহফুজ এত চমৎকার করে কথা বলেন, কিন্তু অন্য সময় দেখা যায় যে আপনারা প্রায় একে হুমকি দিচ্ছেন, তাকে ধমকি দিচ্ছেন, তাকে বলছেন যে এখান থেকে বাদ করে দিবেন, এটা করে দিবেন। এরকম কেন? মানে এই শোডাউনের একটা প্রক্রিয়া কিন্তু আপনারা চালু রেখেছেন, মানে এটা কেন? মানে এরকম না হইলে আমরা যারা আপনাদের সাবজেক্ট আছি, আমাদেরকে আপনারা শাসন করতে পারেন না, মানে আপনাদের একজন প্রভুর জায়গায় যাইতে হয়, ছাত্রলীগ আওয়ামী লীগের মতোই। বা সায়ন থেকে যখন বলবো তখন বলবো বিএনপি বা তার সহযোগী সংগঠনের মতোই। দেখুন, এই জায়গায় একটি কথা বলি, সেটি হচ্ছে যে আমরা আসলে 5ই অগস্টের অভ্যুত্থান পরবর্তী সময়ে একদম লম্বা একটা সময় ধরে ইভেন আজকের দিন পর্যন্ত আমাদের বিভিন্ন দিক থেকে আমাদের চক্রান্তের গন্ধ আসে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন নাশকতার বিভিন্ন রকমের যে প্ল্যান সেগুলো আমাদের সামনে বিভিন্ন ভাবে আসে। এবং সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে এই যে অপশক্তিটি মনে করে আমরা যখন একটু শান্ত হয়ে যাই, তখন মনে করে যে সকল ছাত্র জনতা আবার ঘরে ফিরে গিয়েছে, ক্লাসে ফিরে গিয়েছে। এবং ওই সময়টিতে তারা এমন ভাবে, আমরা দেখেছি সচিবালয়, আপনি নিজেই দেখেছেন, আমরা হাইকোর্টে দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় এটি দেখি, আমরা গার্মেন্টস কর্মী, আমরা সাভারের দিকে দেখেছি, তারা বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে ফিরে আসে। এবং তখন ফিরে আসে যখন দেখে আমরা কিছুটা শান্ত হয়ে গিয়েছি। তখন ওই যে আমাদের 3 অগস্ট কিংবা 18, 19 জুলাই কিংবা 5 অগস্টের যে হুঙ্কার দিয়ে রাজপথে থাকা, রাজপথে নামা, ঠিক ওইভাবে আসতে হয়। কিন্তু সত্যি কথা এটি যে আমরা আসলে ওইভাবে আসতে চাই না, এবং আমরা চাই ধীরে ধীরে যে বিষয়গুলো সংস্কার প্রয়োজন, রাষ্ট্রের স্বার্থে এখনই যে বিষয়গুলোতে কাজ করা প্রয়োজন, ওই বিষয়গুলোতে আমরা কাজ করি এবং কাজ করে আমরা এই বাংলাদেশকে যে জায়গায় দেখতে চাই এবং সবশেষে একটি জনগণের ভোটে নির্বাচিত যে একটি সরকার আমরা দেখতে চাই, সে পথে যাই। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে আমরা একটি কথা বারবার বলছি যে ফ্যাসিস্টের মাথা চলে গেলেও এই যে ডালপালাগুলো, এগুলো বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে উকি দেওয়ার চেষ্টা করে, গর্ত থেকে উঠে আসার চেষ্টা করে। এবং তাদের সাথে আপনি যদি ভালোভাবে ডিল করতে যান, তারা তখন মাথায় উঠে বসে। ওই জায়গায় আপনার মাঝে মাঝে অন্তত তাদেরকে এটা বোঝানোর জন্য যে না, আমরা এখনো আছি এবং প্রয়োজন হলে আবার আমরা রাজপথে নামতে পারি, এটা বোঝানোর জন্য হলেও আসলে মাঝে মাঝে হুঙ্কার দিতে হয়। সার্জিস, খুবই ইন্টারেস্টিং। মানে আমি এরকম শুনছি অনেক সময় পুলিশরা বিপদে পড়ে আপনাদের ডাকে, যে মানে বাংলাদেশের যে মানে আমরা ব্যাপারটা ঠিক এরকম আমরা আমাদের জায়গা থেকে মনে করিনি। আমাদের জায়গা থেকে ব্যাপারটি এরকম মনে হয়েছে, পুলিশ বাহিনীর অধিকাংশ সদস্য কিন্তু এখনো তাদের ওই ভিতরের যে একটি মানসিক বা নৈতিক দুর্বলতার জায়গা সৃষ্টি হয়েছে, তাদের যে কতিপয় সদস্যের যে বর্বরতা কিংবা তাদের যে অতি উৎসাহের কারণে এবং ফ্যাসিস্ট সরকারের দালাল হিসেবে নিজেদেরকে আরো বেশি প্রমোট করা, তুলে ধরার কারণে, ভবিষ্যতে ফায়দা বা সুবিধা নেওয়ার কারণে তারা এই যে বর্বরতাগুলো চালিয়েছে। এবং এটার কিন্তু তারা নিজেরাও এই বর্বরতার অংশ। আমরা দেখেছি অনেক পুলিশ সদস্যের সন্তান মারা গিয়েছে। সেই জায়গা থেকে আসলে তাদের ওই যে নৈতিক যে একটি দুর্বলতা তৈরি হয়েছে মানসিকভাবে, ওই জায়গাটিতে তারা স্ট্রংলি যে কোনো একটি অবস্থা যেভাবে ফেস করার কথা ওইভাবে তারা অনেক সাহায্য চায়, আমি বলবো না কিছু কিছু ক্ষেত্রে অথবা অনেক ক্ষেত্রে ওইগুলো ওইভাবে তারা ফেস করতে পারে না। তখন যেটি হয় আসলে যে তাদের ক্ষেত্রে থেকে তখন যে জিনিসটি হয় যে আমরা যদি ওখানে কোনো একটি স্টুডেন্টদের অংশ থাকে, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করি, কিংবা আমাদের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে আমাদের 2 জন উপদেষ্টা এবং একজন আমাদের বিশেষ সহকারী রয়েছেন, তারা তাদের জায়গা থেকে কথা বলার চেষ্টা করে, নাগরিক সমাজের সাথে হোক কিংবা শিক্ষার্থীদের সাথে হোক। কিন্তু আমার যেটি মনে হয় যে আসলে এই মুহূর্তে পুলিশের যতটুকু আসলে তাদের জায়গায় স্ট্রং পজিশন দেখানোর কথা, ওটি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। অ্যাবসলিউটলি। এবং অ্যাবসলিউটলি মানে আমি আসলে পুরনো কথা বলতে হয়, সায়ন্তের হয়তো কিছু মনে থাকবে, আমি 2014-15 সালে অসংখ্যবার এরকম ছাত্রলীগের নিয়ে প্রোগ্রাম করেছি। ছাত্রলীগ তুই চাস কি, বা ছাত্রলীগের ব্যাপারটা কি, তাদেরকে যখন জানতে চেয়েছি যে তারা কেন পুলিশের কাজ সেটি করতে চাইছে, প্রায় একই উত্তর দিয়েছে সার্জিস আলম।
মানে পুলিশ পারছে না বা পুলিশ হচ্ছে না, যাচ্ছে না। একটা জিনিস আপনাকে তাহলে আমি আপনাকে একটা জিনিস আমি আবার আসবো আপনার কাছে স্যার। বিস্তর পার্থক্য আছে। না, পার্থক্যটা আমি শুনবো, পার্থক্যটা আমি শুনবো। আমি দ্বিমত প্রকাশ করি। না, ঠিক আছে। 2014 সালের যে কথা আপনি বলছেন, আচ্ছা, আওয়ামী লীগ তখন তার সুসময়ের সর্বোচ্চ মাত্রায়। এই টাইমে আওয়ামী লীগের এই যে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন, ছাত্রলোক যদি এই এক্সকিউজ দেয় যে পুলিশ নৈতিকভাবে দুর্বল, মানসিকভাবে দুর্বল, পুলিশ রাস্তায় কাজ করতে পারছে না, এটি কোনোদিনও গ্রহণযোগ্য নয়। কিন্তু আপনি যদি অভ্যুত্থান পরবর্তী একটি সিচুয়েশন দেখেন, এই জায়গা একদম এটার একদম দৃশ্যমান একটি উদাহরণ রয়েছে। তাই দুই জায়গার সিনারিও বিস্তর একটি পার্থক্য রয়েছে। ঠিক আছে, আমি যখন ফিরে আসবো আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার বন্ধুরা বা আপনার বড় ভাই অগ্রজ অনুজরা অসংখ্য প্রশ্ন আপনার কাছে পাঠাচ্ছেন, সেই প্রশ্নটা যদি আপনি একটু বলেন যে আসলে সরকারি চাকরিতে বিশেষ করে বিসিএসে এক ধরনের উত্তীর্ণ হয়েও 43 বা 46-এ যাদেরকে বাদ দেওয়া হচ্ছে তাদেরকে কেন বাদ দেওয়া হচ্ছে, এই ব্যাপারে আপনি শুধু ছাত্রলীগ করার কারণে কেউ আর চাকরি করতে পারবে না কিনা সেই ব্যাপারে যদি আপনি একটু বলেন। কিন্তু আপনি তাহলে বলেন নাই, ব্যাপারটা তো এরকমই, তাদের দুজনের গ্রেফতার। না আপনার আসলে ঠিক আছে আমি এইটাই বুঝলাম। আচ্ছা মহিউদ্দিন ভাই, আপনাকে এখানে একটা ছোট আর্গুমেন্ট দেই, দেখেন আপনি যে এটা রিলেট করতে পারবেন। আর্গুমেন্টটা আমাকে শুধুমাত্র ধরেন, না আর্গুমেন্ট একটা ছোট জাস্ট ইনসাইট, সেটা হচ্ছে যে মনে করেন আমাকে শুধু পোস্টটা দেয় না, এই কারণে যদি আমার রাগ খুব এরকম হয় যে আমি তাদেরকে ধরিয়ে দিব, তাহলে যাদের উপরে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে এরকম অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, হামলা হয়েছে, মামলা হয়েছে, আমাদের আসিফ তাদের জেল খেটেছে, তাদের কি পরিমাণ ক্ষোভ থাকার কথা? অবশ্যই ক্ষোভ থাকার কথা। একজন যদি না করে তাহলে এইটা কি আপনি একটু বলবেন, এই আর্থিক অভিযোগ, আন্দোলনের বিভিন্ন ধরনের সমন্বয়ক বা সদস্যদের বিরুদ্ধে অনেক আর্থিক অভিযোগ যে রয়েছে সেটা সম্পর্কে আপনার অবজারভেশনটাকে একটু আপনি বলবেন, যেহেতু ইনকিলাব মঞ্চ আমি বলছি ভাই, বলছি ইনকিলাব মঞ্চ প্রেসার গ্রুপ হিসেবে। জি হ্যাঁ, শিওর। এইটা আমি যেই প্রোগ্রামে বলেছিলাম যে যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন মানে থাকতে কষ্ট হয়েছে, এখন আইফোন, টি শার্ট দামি, এই মঞ্চে দুইজন উপদেষ্টাও ছিলেন, কিন্তু প্রোগ্রামটা ছিল মূলত ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রায় 1000-এর মতো বাংলাদেশের জুলাই আহত যোদ্ধা, যাদের একদম অনেকের চোখ নাই, হাত নাই, দেখলেই বুঝে যায় সারা দেশ থেকে ওনারা এসেছিলেন। তো স্বাভাবিকভাবে এখানে অনেকে আমন্ত্রিত ছিলেন সব রাজনৈতিক দল থেকে, কিন্তু এখানে বক্তৃতার স্পিরিটটা ছিল যে বিএনপি বলি, জামাত ইসলামী বলি, অপরাপর অন্যান্য দল বলি, তাদের ব্যাপারে যে বিভিন্ন অভিযোগ, এই অভিযোগগুলো মানুষ মানে নতুন না বলেই মানুষ একটা গণ অভ্যুত্থানের মুখদেরকে পছন্দ করেছে। এখন ধরেন বাংলাদেশের সমস্যাটা হলো গণ অভ্যুত্থানের একমাত্র মুখ মনে করা হয় এনসিপি কে। না রে ভাই, এনসিপি ছাড়াও যারা এনসিপি তে যোগ দেয় না, এরকম আরো অনেকগুলো স্টেক হোল্ডার আছে যারা পলিটিক্স করতেছে না, সরাসরি পার্টিতে জয়েন করে না, কিন্তু গণ অভ্যুত্থানের বিশাল শক্তি। তো আমরা যেটা স্পষ্ট করে বলি যে যেই ছেলেটা, যেই মেয়েটা আন্দোলনের প্রধান মুখ ছিল বা ছোট করেও ছিল, তাদের যদি ছোট নৈতিক পদস্খলন ঘটে, এটা আমাদের রক্তক্ষরণ হয়। এর কারণ হলে মানে কি, আমরা এটা বলেছি বিএনপি চাঁদাবাজি করতে পারবে, জামাত করতে পারবে, বা অন্যান্যরা করলে সমস্যা নাই, তোমরা করলে সমস্যা না, এটা আমরা স্পেসিফিকলি শুধু এনসিপি কেও বলি নাই। আমরা বলেছি যে মুখগুলোর দিকে তাকিয়ে বাংলাদেশে, ভাই আমি এখন আপনার সাথে যেখানে শো করছি, এই সামনের রাস্তায় আমি 8-এর বাচ্চার জানাজা পড়েছি, এই জুলাইয়ের সময় 8-এর বাচ্চার জানাজা পড়েছি। তো বাবা মা ভাই বোন মিলে, পরিবার নিয়ে যারা রাজপথে নেমেছে বুলেটের সামনে, এই মুখগুলোর জন্য, এই মুখগুলো যদি কোনোভাবে সামান্য নৈতিক পদস্খলন ঘটে, মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়। সুতরাং আমার জুলাইয়ের আহত ভাইদেরকে অ্যাড্রেস করে বলেছি, ইনক্লুডিং মি, আমাকেও বলেছি যে আমরা কোনোভাবে করাপ্টেড হতে পারবো না, তাতে বিএনপি হোক, জামাত ইসলামী হোক, যে যা হোক, ইভেন যদি এনসিপি আপনি করাপ্টেড হতে পারবো না, এটা তো একটা পায়াস উইশ, কিন্তু আপনি তো অলরেডি করাপশনের একটা এলিগেশন দিবেন। কারণ অ্যান্ড্রয়েড ফোনের দাম আমরা গড়ে ধরে নিতে পারি 20-25 হাজার টাকা, আইফোনের দাম হচ্ছে 2-2.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা এক এক হিসাবে। আপনি তো অলরেডি একটা এলিগেশন দিবেন যে আইফোনের মালিক হয়ে গেছে, এটা আপনি কাদের দিবেন? আচ্ছা, এইটা হলো আমি স্পষ্ট, প্রথমত হলো মিডিয়ার ক্ষেত্রে হলো খালেদ ভাইয়ের কাজ হইলো তিনি এইটার ভিন্ন ইনভেস্টিগেশন করবেন, কিন্তু আমি আমাদের কিছু ছোট ভাইদেরকে দেখি যে যারা নতুন বাইক চালায়, টি শার্টটা দামি, অথবা হাতে একটা, তো আমাকে অনেকে ফোন করে বলছে ভাই আইফোন কিনলেই তো সবাই নতুন কিনে না, পুরনো কেনা যায়, 30-40 হাজার টাকা পুরনো কেনা যায়। ভালো, আমি জানলাম, কিন্তু ফ্যাক্ট হলো মিডিয়ার কাজ হলো এইটা যে যারা কেউ গণ অভ্যুত্থানের স্পিরিটকে বিক্রি করে দিয়ে যদি কেউ এই আর্থিকভাবে লাভবান হয়, তাদের বিরুদ্ধে মিডিয়া ধরবে, বাংলাদেশের মানুষের জনগণ ধরবে, আমরা যেরকম ধরতেছি, এই স্পিরিটটাই তো আমরা চাই। কিন্তু